অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দুষ্টুমি করে প্রফেসরকে মেসেজ পাঠালো মেহেরিন, হাই হ্যান্ডসাম, আই লাভ ইউ। তারপর ফোন রেখে খিলখিল করে হেসে উঠল, ঠেলে পড়ল বিছানায়। ইনি মেহেরিনের ভার্সিটির ইংলিশ প্রফেসর। প্রথম দিনেই দেরি করে যাওয়ার 1 ঘন্টা যাবৎ বাইরে দাঁড় করিয়ে রেখেছিল তাকে। আর আজ মেহেরিন তারই প্রতিশোধ নেবে বলে ঠিক করলো। এই স্যারকে প্রেমের ফাঁদে ফেলে উচিত শিক্ষা দেবে সে। কিছুই ছাড়বে না এখন খাটাস ছাড়কে। সাথে মেহেরিনের ভয়ও হতে লাগলো, এই ভেবে যে স্যার এখন কি রিপ্লাই দিবে তাকে। স্যার তাকে যদি চিনে নেয় তখন। মেহেরিন দ্রুত বসা হতে উঠে পড়লো, ফোনখানা হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলো রিপ্লাই পাওয়ার। যদি চিনে ফেলে বকা দেবে তখন। এই ভেবে মাথা খারাপ হতে লাগলো মেয়েটার। ইস, এত চিন্তা হচ্ছে কেন তার। এর মধ্যে ফোন টুং করে আওয়াজ আসলো। সে তাড়িঘড়ি করে ফোনটা সামনে ধরতেই বিস্ময়ে হা হয়ে গেল। তার মুখখানা মেসেজ লেখা, ঘুমিয়ে পড়ে সুইট হার্ট, অনেক রাত হয়ে গেছে। বেশি রাত জেগে থাকলে তো তোমার স্কিনে ডার্ক সার্কেলস পড়ে যাবে, তাই ঘুমিয়ে যাও, লেট করো না উম্মা। মেহেরিনের হাতে থাকা ফোনখানা নিঃশব্দে পড়ে গেল। সে তীব্র অবিশ্বাস নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল পাথরের ন্যায়। সব কিছু মাথার উপর দিয়ে গেল তার। আচ্ছা, আদ্রিয়ান স্যারকে তাকে চিনে ফেললো, আর তাই জন্যই এভাবে কথা বললেন তিনি। মেহেরিন নিজের মাথার চুলগুলো খামচে ধরল 2 হাতে, তারপর ধপ করে বিছানায় শুয়ে পড়ল। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। কল ভার্সিটি গেলে কি হবে সে চিন্তায় মাথা খারাপ হতে লাগলো। পরের দিন ভার্সিটির গেটে পা রাখতেই বুকের ভেতরটা ধুকপুক করে উঠল মেহেরিনের। গত রাতে আধা ঘন্টা মনে পড়তে হাত পা ঠান্ডা হয়ে এলো। ফোনটা ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়ে দ্রুত হাঁটতে লাগলো সামনের দিকে। আজকে যদি ছাড় কিছু বলে, নিজের মনেই বিড়বিড় করলো মেহেরিন। করিডোরের পা রাখতেই দূর থেকে আদ্রিয়ান স্যারকে দেখতে পেল সে। কালো শার্টের হাতা কনুই পর্যন্ত গোড়ানো, হাতে কয়েকটা ফাইল। তাকে দেখা মাত্রই থমকে দাঁড়িয়ে গেল মেয়েটা। তার মনে হলো এখনই বুঝি ডেকে বলবেন, হোয়াই সুইট হার্ট। কিন্তু না, আদ্রিয়ান স্যার এবারও তার দিকে তাকালো না। সম্পূর্ণ স্বাভাবিক ভাঙিতে পাশ কাটিয়ে চলে গেল সে। মেরিন হতভম্ব হয়ে তার চলে যাওয়া দেখতে লাগলো। ধীর গলায় বলল, কী ব্যাপার? কথাটা বলে নিজের গাল নিজেই টিপকে দেখলো সে। স্যার কি তাহলে চিনতেই পারেনি আমায়, নাকি চিনেছে কিন্তু কি বলছেন না যে? এখানা ভাবতে ভাবতে সামনের দিকে পা বাড়ালো সে। ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে সিটে গিয়ে বসলো, অথচ পুরো সময়টাতে তার চোখ ছিল দরজার দিকে। পলস ভাঙিতে প্রথম ক্লাসটা করে অপেক্ষাতে করতে লাগলো আদ্রিয়ান স্যারের। এর কয়েক মুহূর্ত বাদে আদ্রিয়ান স্যার প্রবেশ করলো ক্লাসে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং স্যার, সবাই একসাথে উত্তর দিল। আদ্রিয়ান উপস্থিতি নেওয়া শুরু করলো, একে একে সবার নাম ডাকলো। মেহেরিন ব্যস্তব্য হয়ে দেখতে লাগলো আদ্রিয়ানকে। ঠিক তখনই তার কানে ভেসে এলো মেহেরিন তাসনিম। আদ্রিয়ানের কণ্ঠ কেঁপে উঠল। মেহেরিন পাশে বসে থাকা তার বান্ধবী শিফা ধাক্কা মারল মেহেরিনকে। সামনে ফিরে পেতেই কাপা গলায় বলল, জি স্যার। আদ্রিয়ান খাতায় টিক দিয়ে এবার মেহেরিনের পানে চাইল। তার তীক্ষ্ণ চাহনিতে মেহেরিনের বুকটা কেঁপে উঠল। তবে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল আদ্রিয়ান। আবার পরে নাম ডাকতে শুরু করলো সে। না কোনো অতিরিক্ত দৃষ্টি, না কোনো ইচ্ছিত, না কোনো ব্যর্থ, যেন গত রাতে কিছুই ঘটেনি। আর এটাই মেহেরিনের অস্থিরতা দ্বিগুণ বাড়িয়ে দিল। কারণ যদি আদ্রিয়ান রেগে যেত, বকা দিত, তাহলে অন্তত বুঝতে কি হয়েছে। কিন্তু এই স্বাভাবিক আচরণটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর মনে হলো মেহেরিনের কাছে। ক্লাসের মাঝামাঝি সময়ে হঠাৎ আদ্রিয়ানের গভীর গলায় বলে উঠল, মিস মেহেরিন আপনি দাঁড়ান। গমগমে কণ্ঠস্বরে
ঠাকায় বুকটা ধোপস করে উঠল মেহেরিনের। পায়ে জোড়া পড়ল না এক বিন্দুও, তবে চোখ মুখ খিচে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মেয়েটা। বুকটা তার কাঁপছে অজানা আশঙ্কায়। আদ্রিয়ান কয়েক সেকেন্ড মেহেরিনের পানে তাকিয়ে থাকলেও সম্পূর্ণ লিপ্ত কণ্ঠে বলল, গতকালের দা হোম ওয়াকেট। মেহেরিন কয়েক সেকেন্ড বোকার মতো তাকিয়ে রইল। সে ভাবতেও পারেনি এটার জন্য আদ্রিয়ান তাকে ডাকছে। সে ভেবেছিল গত রাতের ব্লেন্ডার নিয়ে অপমান করবে তাকে, যা ইচ্ছা তাই ভুল এ কথা শোনাবে। অথচ এটা কি হলো? মেহেরিন মাথা চুলকে বিড়বিড় করে বলল, এই জন্য ডাকলেন আমায়? শুধু এটুকুই। আর আমি সারা রাত ভেবে মরছি তিনি তার মানেই সত্যি চিনতে পারেননি আমায়। মেহেরিন আশিস্ত নিঃশ্বাস টানল, কিন্তু ঠিক তখনই আদ্রিয়ানের ঠোঁটের কোণে তীক্ষ্ণ একটা হাসি ফুটে উঠল, যা নজরে এলো না মেহেরিনের। আদ্রিয়ান ঠোঁট বাঁকা হাসি দেখে বুকটা কেঁপে উঠল মেয়েটার। সে দ্রুত চোখ ফিরিয়ে নিল, কনফিউজাত হয়ে থমড়ে রইল। মেহেরিন ঠোঁট নাড়ালো কিছু বলার জন্য। অন্যদিকে আদ্রিয়ান আবারও স্বাভাবিক হয়ে গেল, একদম গভীর মুখশ্রী করে নিল নিজের। আর মেহেরিন মাথা থেকে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, দিন কি সত্যি কিছু জানা না, নাকি সব কিছু জেনেও খেলাটা উপভোগ করছেন? ক্লাস শেষ মেহেরিন বেরিয়ে এলো রুম থেকে। প্রচণ্ড গরমে বেহাল দশা তার, চোখ মুখ ঘুমে একাকার। তবে ক্যারিয়ারের পেরিয়ে যেতে হুট করেই কারো শক্ত হাতের বাঁধন অনুভব করলো নিজেকে কোমরে। মেহেরিন থমকে গেল সেই শীতল ছোঁয়ায়, চোখ মুখ খিসকে বন্ধ করে নিল তীব্র আতঙ্কে। সে চোখ মেললে যখন নাকে ধরা দিল পাউমিফ এবং কড়া ঘ্রাণ। আস্তে আস্তে চোখ মেলে তাকাতেই ভয়ে গুটিয়ে গেল মেয়েটা, কেননা তখন সে করিডোরে না, বরং অন্ধকার আচ্ছন্ন একটা ঘরে পৌঁছে গেছে, যেটা করিডোরের সাথে লাগায়া। মেহেরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ছটফট করতেই খেয়াল করলো কেউ তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, কারো বলিষ্ঠ দেহ ভাড়া ছেড়ে তার ওপর। মেহেরিন ঘামতে লাগলো ভয়ে। নাড়াতে চাইল সে, তবে পারল না। ভয় ভয়ে বলে উঠল, কে কে? ওপাশ থেকে ভেসে এলো হিসানো কণ্ঠ, হিসমিস ছুঁইঠাট। কণ্ঠটা ভীষণ চেনা লাগলো মেহেরিনের। কপাল কুঁচকে কয়েক সেকেন্ডে চুপ থাকা দাঁত চেপে ধরল মেয়েটা। তারপর এক প্রকার দয়া না করে নিজের সর্বশক্তিতে ধাক্কা মারল পুরুষটিকে। আরে আরে কি করছিলেন? ইউজ আচমকা ধাক্কা দেওয়ার ফলে সে টল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল। দাঁত কিরমির করতে লাগলো মেহেরিন। দরজাটা হাত দিয়ে আগলা করে আড়ালো। হারামজাদা, সুইট হাত না মারতে চাস আমায়? ভয়ে জান বাড়িয়ে যাচ্ছিল, আর এই এসেছে সুইট হাট বলতে? তোর নানির গোখা তুই, শালা বেটা লোক বাচ্চা উগাগন্ঠ নাতি। কথাগুলো বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে এলো মেহেরিন। মাথায় যেন তার আগুন ধরে এহন অবস্থা। অন্যদিকে মেহেরিন রাগে গেছে বুঝতে পেরল। নওশন নামক পুরুষটি চুপসে গেল। গোমা মুখ করে পিছু নিল মেহেরিনের। সরি ইয়ার, বুঝতে পারিনি তুই এতে ভয় পাবি। আমি তো জাস্ট সারপ্রাইজ দিতে এসেছিলাম। সারপ্রাইজ না সারপ্রাইজ, আর একটু হলে তোর সারপ্রাইজ এর চক্করে আমি ছবি হয়ে যেতাম। আমায় তুই নায়িকা কন্যা করতে বলতে সেই ছবিতে মামলা পাড়াতিস শালা টিকটিকির বাচ্চা। আমায়
জানটাই নিয়ে নিচ্ছিলি। উফ শাওন পুরোপুরিভাবে চুপসে গেল মেহরিনের কথায়। মেহরিন দাঁতে দাঁত চেপে এসে দাঁড়ালো, কফসে গরম আর তীব্র ভয়ে, আর চোখ মুখ ঘেমে নয় একাকার। নিঃশ্বাস ফেলছে জোরে জোরে। অন্যদিকে শাওন নিজের তার সামনে দাঁড়িয়ে হাত জোড়া করে বলল, সরি রে, ভুল হয়ে গেছে, মাফ কর। এরকম আর কোনো দিনও হবে না, প্রমিস। তোর কাছেই রাখ তোর সরি, প্লিজ রে, এবারের মতো মাফ কর। মেহেরিন বিরক্তর মুখ বাঁকা নজরে তাকাতেই শাওন চকলেটের একটা প্যাক মেহেরিনের সামনে ধরলো। মেহেরিন চোখ সরিয়ে পড়তেই উজ্জ্বল হয়ে উঠল। আচমকা শাওনের হাতের চকলেট ছোঁয়া মেরে তা নিয়ে নিল মেহেরিন। হাসলো শাওন, রাগে ভেঙছে। মেহেরিন থমথমে খেলো না, মানে চক্কর হাসলো যুবক, মাথার চুল হাতে বুলিয়ে বলল, লোভী কোথাকার। মুখ বাঁকালো মেহেরিন। শাওন নামক যুবকটি সম্পর্কে তার খালাতো ভাই, দুজন সমবয়সী। শাওনের বাবা মা আমেরিকায় থাকে। শাওন নিজেও গত 3 বছর আগে দেশে ফিরেছে। আপাতত চাচির বাসায় থাকে, তবে এখন সে তার খালার বাসায় পার্মিউনিটেলি থাকার প্ল্যান করে চলে এসেছে। মেরিন ভার্সিটিতে অ্যাডমিশন নেবে বলেও ঠিক করেছে। মেহরিন চকলেট খেতে খেতে শাওনের উদ্দেশ্য করে বলল, এখন এসেছিস আর এখন কেন? শাওনের মাথার চুল হতে চালিয়ে বলল, সরি, সরাসরি এখানে এসেছি, বাসায় যাওয়া হয়নি এখনো। ভ্রু যুগল কুঁচকে নিল মেহরিন। এখানে কোনো এসেছিস আগে তোকে সারপ্রাইজ দিতে। মুখ বাঁকালো মেয়েটা। তখনই সেখানে এসে হাজির হলো শিফা। শাওনকে দেখে কপাল কুঁচকিয়ে নিল সে। মেহরিনের পাশে দাঁড়িয়ে বলল, এই বাদর মুখখানাটা কারে দোষ? শাওন না কি? আচমকা কপালে শাওন। আচমকা হেসে ফেলল মেহরিন, দাঁতে দাঁত চাপালো। শাওন আঙ্গুল তুলে কড়া গলায় বলল, হে ইউ সাকিনার খালা, মাইন্ড ইয়ার লুক গুড, ডেট কল মি বাদর মুখ। ওকে। চোখ মুখ খিচে নিল শিফা। মেহরিনের কাঁধে ভর ছেড়ে বলল, ওকে কেন? সমস্যা নেই, আজ থেকে তাহলে ব্রিটিশ ডাকবো। কেন কেন? মেহরিনের কথায় ঠোঁট বাঁকিয়ে হেসে শিফা বলল, কাজ এই, বাদরটা আমার সামনে এলি খালি ইংরাজি বকে, তাই ব্রিটিশ নামটাই ঠিক আছে এর জন্য। মেহরিন ঠোঁট চেপে হাসলো। অন্যদিকে শাওন চুপ মেরে গেল। এই মেয়েটাকে সে চেনে। যখনই মেহরিনের সাথে দেখা করছে তখনই শিফা নামক অদ্ভুত প্রাণীটার সাথে তার সাক্ষাৎ ঘটেছে। তাই হার মানলে সে কোনো না সে যেতেই থাকে, বলবে শিফা নামক মেয়েটা তাতেই বেশি বকবক করবে। তাই রিকশা নিতে গেল না শাওন। শিব শাওনের চুপ মেরে যাওয়া দেখে বীরজয়ী হাসি হাসলো। তারপর মেহরিন কাঁধে ধাক্কা দিয়ে বলল, এই মোহ, যেটা বলতে এসেছিস আদ্রিয়ান স্যারকে ডাকছে বলতে, দেখা করতে। স্যার নিজের বোকানি আছে। গো ফার্স্ট শিফট। কথাটা মেহরিনের কানে বেশ বড়সড় একটা বিস্ফোরণ ঘটল। অবিশ্বাস নেত্র সে তাকালো। শিফটের 15। বুকটা ধক করে উঠল আবারও। কয়েক মুহূর্তে আঁখি পলক ঝপটে বলল, কি বলছিস? স্যার কোনো ডাকছে? কাঁধ ঝাঁকালো শিফা, জানি না। অন্যদিকে মেহরিন অবিশ্বাস্যভাবিকতা লক্ষ্য করে কপাল চুপকে নিল শাওন। মেহরিনের কাঁধে হাত রেখে জানতে চাইল, আর ইউ ওকে না? কি হয়েছে তোর? ঘুমাচ্ছিস কেন? থমথম খেয়ে মেহরিন ওড়না দিয়ে মুখ
মুছে নিল তাড়িঘড়ি করে, কাউকে কিছু বুঝতে না দিয়ে বলতে, কই না তো, এমনিতেই যে গরম পড়েছে। কথাটা শেষ করে ফোনে বলল, আচ্ছা তোরা দাঁড়া, আমি আছি। মাথা ঝাটকালো শাওন। শিফা মেহরিন পায়ে পায়ে এগিয়ে গেল আদ্রিয়ানের কেবিনের পানে। তার পা কেমন কাঁপছে, বুকটাও ধরফর ধরফর করছে। মেহরিন তার চুলগুলো ঠিক করলো, কাপা পায়ে এসে থামলো আরদিয়ান কেবিনের সামনে। তারপর নিজের সকল ভয় আর অস্থিরকে এক সাইডে রেখে কাপা গলায় জিজ্ঞাসা করলো, মো আই কেমন স্যার? ওপাশ থেকে ভেসে এলো গরমের কণ্ঠস্বর। কেমনই মেহরিন কাপা হাতে দরজায় ঠেলে ভেতরে ঢুকলো, থমকে গেল। চোখজোড়া স্থির হয়ে এক রমণী মুখ পানে, যে অদ্ভুত ভাঙিতে কোমর হেলিয়ে বসে আছে। হোয়াইটনেস ড্রেসের সাথে উচ্চ হিল, সমতল ভারী মেক আপ ঢাকা মেয়েটিকে অদ্ভুত লাগে মেহরিনের। এত ছোট পোশাক কেউ পরে না কি? মেহরিন প্রবেশ করতেই কেমন বাঁকা নজরে তাকালো রমণী। তবে মেয়েটা সেই দিকে পাত্তা না দিয়ে তার মুখে হাত, চোখ ফিরিয়ে কাপা কাপা আখি পলক মেলে ধরল সামনের দিকে। তবে তার মনে আরও একটা প্রশ্নর উধাও হলো, এই মেয়েটিকে আদ্রিয়ান স্যারের কেবিনে কি করছে? আর মানে অদ্ভুত ভাঙিতেই বা বসে আছে কেন? সামনে যে একজন পুরুষ আসে সেদিকে খেয়াল নেই, অথচ মেহরিনকে দেখে মাথা তুলে সোজা হয়ে বসলো আদ্রিয়ান। তীক্ষ্ণ চোখজোড়া মেলনে ধরল মেহরিনের পণে, আর সেই গভীর চাহনি মেহরিনের হেদে কেঁপন ধরল। শুকনো ঢোক গিলে সে, মিস মেহরিন গিভ মি ফোন নং চক্কে তাকালো মেহরিন। সে অবাক হয়ে ভীষণ অবাক। মনে মনে ভাবে, সে কি ধরা পড়ে গেল? আর তার জন্যই নামের চস্র উপস্থিত রমণীয় কপাল কুঁচকে নিল। বলল, আরে বেআইবি, তুই ওর ফোনের নাম্বার নিয়ে কী করবে? আশ্চর্য! আরদিয়ান কথা বলল না। সেই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেহরিনের পানে। মেহরিন উপস্থিত মেয়েটি নাকামে মিশ্রিত গলায় তীব্র বিরক্ত অনুভব করলো। মনে মনে বলল, এই বেআইবি কচি খোকা বলে। কচি খোকা মনে একদম যা তা। এত বড় দোমরা একটা গোমুখকে বলে কিনা বেআইবি? যত সব মেকো। মেহরিন বিরক্তকর মুখ কথাগুলো ভাবতে ভাবতে সামনের দিকে তাকালো। তার তাকাতে আদ্রিয়ানের তীক্ষ্ণ দৃষ্টি বারবারে নুয়ে পড়ল মেয়েটা। মেহরিন শুকনো ঢোক গিলে বলল, ইয়া মানে স্যার, আমি আসলে গিভ মি ইউর ফাসাদ ফোন না। মা মানে তুমি কি কোনো শুনতে পাও না? হ্যাঁ রাইট, এটা। দাঁতে দাঁত চেপে বলল আদ্রিয়ান। অন্যদিকে এবার ভা ভা করে কেঁদে দিতে ইচ্ছে হলো মেহরিনের। সে ভাবতেই নিল যে কাল রাতে করা কর্মকাণ্ডগুলো তার বাবাকে জানাবে বলেই আদ্রিয়ান তার থেকে নাম্বার চেয়েছে। আর বাড়িতে যদি জানাজানি হয় তখন? মেহরিন কাদা কাদা মুখ করে বলল, স্যার সরি স্যার, এবারের মতো মাফ করে দিন প্লিজ স্যার, আর এরকম হবে না। এবার অন্তত মাফ করে দিন। কপাল কুঁচকে বিরক্তকর শ্বাস ফেলল আদ্রিয়ান। কড়া গলায় ধমকে বলল, শাট আপ ইউ ডিয়েট, নাম্বারটা দাও আর বেরিয়ে যাও এখান থেকে। গেট লাস্ট। স্যার প্লিজ, আই সেট হার্ট। চমকে উঠল মেহরিন। উপস্থিত রমণী বিরক্তকর চাউনি নিয়ে বলল, এই মেয়েটা তো বেশ অভদ্র, কি করে কথা বলতে হয় তা জানে না। ম্যানসেলেন্স কথাকার। মেহরিন ভয়ের মাঝেও দাঁতে দাঁত চেপে মনে মনে আচ্ছা করে ধুয়ে দিল মেয়েটাকে। শালি মুখে এক গাধা শয়লা গুমড়ো
টুং করেছিস, পুরুষ মানুষের সামনে মেলে দিয়ে বসতে আসিস, এবার আমাকে মানা স্যালাইন্স বলছিস? শালি কুত্তা গোগ্গা, তোর মাথায় বাস পড়ুক, পাগল হয়ে পাবনায় ভর্তি হ তুই। আমি 10 টাকা খরচ করে দেখতে যাব তোকে। মিস মেহরিন। ইয়াস স্যার। আচমকা আদ্রিয়ানের ভেরিকি কণ্ঠে চমকে উঠল। সাচুক দিয়ে বসে মেহরিন বিরক্ত হয়ে পুরুষটি আদ্রিয়ানের দাঁতে দাঁত চেপে ধরতে হুঁশ এসে মেহরিনের কাদা কাদা মুখ করে বলল, সরি স্যার। অভ্যন্তর না পেয়ে আদ্রিয়ানকে নিজের বাবার নামের দিকে কলিং সেরে বেরিয়ে এলো মেহরিন। বুকে হাত দিয়ে বেশ কয়েকবার ফু দিল, তারপর সোজা কপসে চলে এলো। শাওন শিফা তখন সেখানে দাঁড়িয়ে তার জন্য। মেহরিনকে আসতে দেখে শিফা কপাল কুঁচকে বলল, এত দেরি হলো কেন রে? স্যারকে বসে বসে চুমু খাচ্ছিলে রে? দাঁড়িয়ে দিতে চাইলাম, স্যার বলল বসে খাও, তাই বসতে দেরি হয়ে গেল। মেহরিনের কথায় ভয় পেয়ে গেল শিফা। অন্যদিকে কাকসে উঠল শাওন। বড় বড় আখি পলক মেলে অবাক হয়ে তাকিয়ে রইল মেহরিনের দিকে। শিফা মাথা চুল মুঠি মুখ খিচকে বলল, তুই দিন দিন আসলি হয়ে যাচ্ছিস রে। জি অবশ্যই, আপনি যে আমার গুরু, মনে আছে রে? থমত খেয়ে শিফা বিরক্তকর শ্বাস ফেলল, চুপ মেরে গেল। অন্যদিকে রাগান্বিত মেহরিন ভাবতে লাগলো, বাড়ি ফিরে তার আজ কি হবে। আদ্রিয়ান যদি বাড়িতে সব বলে দেয় তাহলে তার খেলা এখনই শেষ। কথাটা ভেবে কান্না পেল তার। ধূপধাপ পা ফেলে বাড়ি গেল কাকসপন হতে। মেলানিশা মেহরমজানের মধ্যে একরাশ আঙ্ক নিয়ে বাড়িতে পা রাখল মেহরিন। পিছু পিছু গততীর্থে হাঁটু এলো শাওন। মেহরিনের মা সুফিয়া বেগম মেয়ের পিছু পিছু শাওনকে দেখে বেশ অবাক হলেন। শাওন যে আসবে তা তিনি জানতেন না মোটেও। তাড়িঘড়ি করে রান্নাঘর হতে বেরিয়ে এলেন। তিনি আঁচলে হাত মুছে শুধরালেন, আরে বাবা তুই? মেহর সাথে খালামণিকে দেখে এক ঘাল হাসলো শাওন। ধপ করে সোফায় বসে গা এলিয়ে দিয়ে বলল, হ্যাঁ খালামণি, চলে এলাম। এখন থেকে এখানে থাকার প্ল্যান করছি আমি। মা বাবা কোথায়? শাওনের কথার মাঝেই ঢুকে গেল মেহরিন। সুফা বেগম বিরক্ত হলো, কিছু বলল না। শাওনের হাতে পানি গ্লাসটা তুলে দিতে দিতে বলল, দেখো কই গেল? কে জানি ফোন দিল, সেটা নিয়ে ঘরে চলে গেল। মেহরিনের বুকটা ধক করে উঠল। ফোন? আদ্রিয়ান কি তবে সত্যি ফোন করেছে? কথাখানা ভাবতে গিয়ে মুহূর্তেই গলা শুকিয়ে গেল মেহরিনের। কাঁপা কাঁপা চোখ বাবার ঘরের দিকে একবার তাকালো সে। দরজাটা বন্ধ, ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। আমি রুমে যাচ্ছি, কথাটা বলে আর দাঁড়ালো না মেহরিন। প্রায় দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। বিছানার ওপর বসে কয়েক মুহূর্তেই কাঁপতে লাগলো সে। মাথার মধ্যে একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। যদি বাবা সব জেনে যায়, যদি আদ্রিয়ান স্যার সব বলে দেয়, যদি আজকে আমার জানা হয়ে যায়। বিরক্ত হলো মেহরিন। শেয়ার কথাগুলো ভাবতেই নিজের মাথায় আলতো করে চর মারল সে। বিড়বিড় করে আড়ালো, হ্যাঁ আল্লাহ, কেন যে ওই মেসেজটা পাঠাতে গেলাম। অনেকক্ষণ অস্থির হয়ে বসে থাকার পর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেল মেহরিন। ঠান্ডা পানি মুখে দিতেই কিছুটা অস্থিরত্ব পেল, তবে বুকের ধুকপুকুনি একটুও কমল না। প্রায় 20 মিনিট পর ফ্রেশ হয়ে বের হলো সে। ভেজা চুল তয়লা দিয়ে মুছতে মুছতে বিছানার দিকে এগোতে এই হঠাৎ ফোন মেসেজ শব্দ ভেসে এলো। কপাল কুঁচকে গেল মেহরিনের। আদ্রিয়ানের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা আবারও ধড়স করে উঠল।
ধীরে ধীরে ফোনটার দিকে তাকালো সে। স্ক্রিন জ্বলজ্বল করছে, একটি নোটিফিকেশন নাম দেখে মুহূর্তেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। ইয়া আল্লাহ! কাঁপা হাতে ফোনটা তুলে নিল মেহরিন। তার আঙ্গুল পর্যন্ত কাঁপছে তীব্র ভয়ে। অনেক সহ্য চঞ্চয় করে মেসেজটা খুলতেই দেখে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। হয় সুইটহার্ট। মেসেজটা দেখি মেহরিনের চোখ কঠোর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হলো। হয়তো ফোনটা প্রায় ফেলে দিয়েছিল সে। কয়েক মুহূর্তে হাই স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর কাঁপা কাঁপা আঙ্গুল টপ করলো। আপনি কি আমায় চেনেন? মেসেজটা সেট হতেই বুকের ধুকপুকুনি আরও বেড়ে গেল। মেহরিন। ঘামতে লাগলো মেয়েটা। কয়েক সেকেন্ড পরেই রিপ্লাই এলো, তুমি তো আমায় চেনো, তাই না? মেহরিন থমকে গেল সেই কথায়। ভ্রু কুঁচকে গেল তার। কথাটার মানে কি? সে শুকনো ঢোক গিলল, আবার খিলখিলিয়ে, আমি কিছু বুঝতে পারছি না মেহরিন। মেসেজ পাঠালো, কয়েক সেকেন্ডে কোনো রিপ্লাই এলো না। ওর ওপর থাকা ওপাশ থেকে মেহরিন অপেক্ষা করছিল রিপ্লাইয়ের, কিন্তু অনেকটা সময় পেয়ে গেল উত্তর এলো না। সে ভাবলো উত্তর আসবে না, তাই ফোন বিছানায় ছুঁড়ে ফেলতে হাত তুলতে টুং করে আবারও শব্দ হলো। মেহরিন ভয়কে গিয়ে মেসেজটা ওপেন করলো। বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না। শুধুটা তুই করেছো সুইটহার্ট, শেষটা আমি করব। মেসেজটা দেখে মেহরিন ধূপ করে বিছানায় বসে পড়ল। সে বেশ বুঝে গেছে আদ্রিয়ানের তাকে আর ছাড়বে না। নিশ্চয়ই চিনে ফেলেছে তাকে। মেহরিনের বড্ড কাঁদতে ইচ্ছে হলো। সেই দিনের প্রতিটি দিন গিয়ে নিজের পায়ে কুড়াল মেরে বসেছে তা বুঝতে আর বাকি রইল না। বেয়াইরি, কি করছিস? ভাবনার মাঝেই দরজার ওপাশ থেকে ভেসে এলো এহন স্বর। কপাল কুঁচকে নিল মেহরিনের। বুঝতে পারল দরজার ওপাশ থেকে নক করে যাচ্ছে শাওন। শাওনের মুখ বাইবি ঢাকা শুনে আচমকা বড্ড রাগ হলো তার। মনে পড়ল আদ্রিয়ান কেবিনে উপস্থিত থাকা সেই রমণীটির কথা। আর মনে হয়তো বিভিন্ন রাগ হলো তার। কি নামে না কারো আদ্রিয়ানকে সে বাইবি বলে ডাকলো, আর আদ্রিয়ানও কিছু বলল না। উফ, কি করছি বেয়াইবি, আর ইউ কাকে না? দরজা খুলছিস না কেন? পুনরায় সে শব্দ। মেহরিনের দাঁতে দাঁত চেপে দরজার ওপাশে গিয়ে ডাকলো। সোফার দরজায় খুলে চমকা শাওনের ঝালকারা চুল মুঠি চেপে ধরল সে। তীব্র কথায় করে উঠল শাওন, আহা, কি করছিস? মেরে হুম সারা ছাড়বে না হারামজাদা বেয়াইবি। কাকে বলছিস তুই? কে অলঙ্গ? আমাকে বেয়াইবি মনে হয়? বাচ্চা আমি? বাচ্চা ভাবছিলি আমায়? মেহরিন আচমকা শাওনকে ছেড়ে সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে বলল, দেখ রে গরু, বাচ্চা নয় আমি, উল্টো আমার একটা বাচ্চা পয়দা করার ক্ষমতা রাখি আমি। দেখ, ভালো করে দেখ। কথাটা শেষ করেই বিজয় ভাঙিতে দাঁড়িয়ে রইল মেহরিন। অন্যদিকে শাওন কয়েক সেকেন্ড হা করে দাঁড়িয়ে রইল তার দিকে। তারপর নিজের দু কান চেপে ধরল সে। চিৎকার করে ডেকে উঠল, খামানিকে, খামানিকে, খামানি, তোর মেয়ে দিন দিন তারটাকে হয়ে যাচ্ছে। মাথার সব তার ছিঁড়ে গেছে। দেখে কি অদ্ভুতভাবে বলেছেন, চুপ কর, বল। আবারও শাওনের কথায় একটা গোটা বিষিয়ে দিল মেহরিন। শাওন ব্যথায় চোখ মুখ খিচকে নিল। চাউরিচ ব্যথাতুল আওয়াজ করে ফেরে বলল, আমি তোকে দেখতে এসেছি, আর তুই আমাকে এভাবে মারছিস? মেরে দিবি নাকি আর একবার?
ব্যয়বি বলে সত্যি মেরে ফেলবো তোকে। শাওন তাড়িঘড়ি করে 2 হাত তুলে আত্মসম্পূর্ণ ভাঙি করলো। তারপর সুদাদ্র আড়ালে ওকে আর বলবো না, এই জীবনে ও আর ব্যয়বি বলবো না। গুড সায়েন্টিস্ট হয়ে মাথা নাড়ালো মেহেরিন। শাওন তীক্ষ্ণ শ্বাস ফেলে বেরিয়ে গেল মেহেরিনের ঘর ছেড়ে। বেচারা যেতেই মেহেরিনকে একটু নিজের দিকে টানতে চায়, ততবার ফল করে বসে অন্যদিকে। ঠিক সেই সময় শাহেরের অভিজাত এলাকার আবিস্তি চৌধুরী ম্যাশনাল বিশাল ড্রয়িং রুমে বসেছিলেন। আশিক চৌধুরী তার স্ত্রী সাহেলা চৌধুরী। আশিক চৌধুরী সংবাদপত্র চোখ বলেছিলেন আর সাহেলা চৌধুরী বিদৃশ্য মুখ সোফায় বসে ফেলে কাটছিলেন। বাড়িটা বড্ড ফাঁকা তাদের একমাত্র ছেলে আরদিয়ান চৌধুরী ছাড়া আর কোনো দ্বিতীয় সন্তান নেই। ছেলেটাকে বিয়ে দিতে চাইলেও সেই দিকে তার কোনো ধ্যান নেই। আর সেই বিষয়ের কথা বলতে বলতে থমে গেছেন তারা। একটু আগেই স্বামী স্ত্রী ঝগড়া করছে ছেলের বিয়ে নিয়ে। রেহেলা চৌধুরী স্বামীকে বলছিলেন, পারতে ছেলেকে বিয়ে দেওয়া ব্যবস্থা করে, তবে চৌধুরী অর্থ হন স্ত্রীর কথা রাখতে তার। আর জানাই দুজন কাঁপিতে প্রথমে ঝগড়া করে এখন বিরিশ মুখ বসে আছেন, কথা বলছেন না একে অপরের সাথে। ঠিক তখনই নীরবতার বুক চিরে সামনে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আদ্রিয়ান। গটগট করে হেঁটে এসে কোটটা সোফায় রাখলো সে। ছেলেকে দেখেও উত্তেজিত হয়ে উঠল সেহেলা চৌধুরীর মুখ। ভাবলো ছেলেকে বিয়ের কথা আবারও একবার বললে জানাবো বলে নিশ্চয়ই আবারও বকা খেতে হবে, তবুও বলবো যে। ঠিক করলেন তিনি। হাসি মুখ করে ডেকে উঠলেন ছেলেকে, এই তো আমার ছেলে। বাবা একটা কথা বলবো তোকে? সংক্ষিপ্ত উত্তর দিল আদ্রিয়ান। আশিক চৌধুরী বুঝলেন স্ত্রী কি বলতে পারে, তাই আগেভাগে চোখে ইশারায় বারণ করলেন বিয়ের কথা না বলতে। ছেলে সবে ফিরেছে, এখন রাগে গালে কি হবে? স্বামীর চোখের ইশারায় চুপসে গেল সাহেলা চৌধুরী। প্রচণ্ড প্যান্ট মালিন মুখ জিজ্ঞাসা করলেন, খেয়েছো কিছু? না দেখেছো ছেলের কাণ্ড? খেলে শরীর খারাপ করবে তা বাবা। স্বাস্থ্য মিশ্রিত কণ্ঠ বললেন সাহেলা চৌধুরী। আদ্রিয়ান সোফায় বসে ফোন বের করলো। কয়েক সেকেন্ড স্ক্রিনে কিছু টপ করতেই আশিক চৌধুরী ফোন টুং করে শব্দ হলো। কপাল কুঁচকে ফোন বের করলেন তিনি। একটি নাম পাঠিয়েছে আদ্রিয়ান। আশিক চৌধুরী অবাক হয়ে বললেন, এটা কার নম্বর? আদ্রিয়ানের বাবার পালানো তাকে নির্বিকার গলায় উত্তর দিত, তোমাদের বৌমাকে ঘরে আনার ব্যবস্থা করো, এটা শ্বশুর মশাইয়ের নাম্বার। কথাটা শুনে আশিক চৌধুরীর হাত থাকা প্রায় ফোন করে যার অতিক্রম হলো। চোখ জোড়া বড় হয়ে গেল তার। যাই ছেলেকে জোর করেও বিয়ে করতে পারছেন না সে ছেলে আজ তাকে রূপকথা বলল কি? সাহেলা চৌধুরীও হাতের ছুরিটা নামিয়ে বিস্ফোরিত চোখ তাকালেন। ভুল শুনলে কেনা যেতেই কারোর জন্য চোখ সলন্ন। আদ্রিয়ান, তুই কি বললি? বাবার কথা? আদ্রিয়ান শান্ত ভাঙিতে সোফায় হেলান দিল। যেটা শুনেছ, তোর পছন্দের মেয়েকে তাই বিয়ে করছে না। আশিক চৌধুরীর গলায় সম্পুষ্ট অবিশ্বাস। আদ্রিয়ানের ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, মনে হয় আছে ব্যাপারটা
বুঝে উঠতে না পেরে হতভম্ব হয়ে গেল। এক পাড়ার মুখের দিকে তাকিয়ে রইলাম আশিক চৌধুরী আর সাহেলা চৌধুরী। আদ্রিয়ানের সে সবে পাত্তা না দিয়ে কোটে তুলে ওপরে পা দিয়ে বাড়ালো, নিচে রেখে গেল। হতভম্ব হয়ে যা বাবা মাকে চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।